যে মেধাবীর যে কথা বলা হচ্ছে, মেধার কথা বলা হচ্ছে, সেটি আসলে কতটা মেধা শেষ পর্যন্ত হয় সেটি আমাদের দেখার বিষয়। লটারি পদ্ধতির আগে ভর্তির ক্ষেত্রে ভর্তি বাণিজ্য চলতো, কোচিং বাণিজ্য চলতো, দুর্নীতি চলতো, স্বজনপ্রীতি চলতো এবং ডোনেশন প্রথা ছিল। এই যে সিদ্ধান্ত সরকার নিল, এটি আরও একটু ভেবে দেখা দরকার। নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে 2027 শিক্ষাবর্ষ থেকে স্কুলে প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যে লটারি পদ্ধতি প্রচলিত ছিল তার পরিবর্তে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। হঠাৎ করেই ভর্তির ক্ষেত্রে তার এই সিদ্ধান্তটি নিতে হলো কেন? এই সিদ্ধান্তের পর বিভিন্ন মহল থেকে নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ, শিক্ষা বিশেষজ্ঞগণ অনেকেই এবং সাধারণ অভিভাবকরাও সরকারের এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নেয়নি। সরকার কেন এই সিদ্ধান্ত জানালো? প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের এই স্বাধীনতার 55 বছর বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রণয়ন করতে পারিনি। 2011 শিক্ষাবর্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম সিদ্ধান্ত নেওয়া হলো যে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে, প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূলত সেই সময়ের ভর্তি পরীক্ষার যে নৈরাজ্য বা ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থীদের, এই কোমলমতি শিক্ষার্থীদের উপরে যে মানসিক একটা চাপ সৃষ্টি করেছিল, সেই চাপের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে ভর্তি পরীক্ষার দিনগুলোতে সেই সময় সংবাদপত্রে বড় বড় ছবিসহ এই ক্ষুদে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার যে নানা রকম দুঃসহ চিত্র সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন আকারে তখন প্রকাশিত হয়েছিল। তখন একভাবে আলোচনার মাধ্যমে, বিভিন্ন বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অন্ততপক্ষে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষাটা তুলে দেওয়া হোক এবং লটারির ভিত্তিতে পরীক্ষা নেওয়া হোক। আপনারা জানেন এই সিদ্ধান্ত নেওয়ার পিছনের যে বড় কারণটি ছিল যে ছোট ছোট শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদের উপরে ভর্তি পরীক্ষার নামে যে মানসিক চাপ সৃষ্টি হয় এবং তাদের ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়, অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয় এবং এ নিয়ে যে অসুস্থ এক ধরনের প্রতিযোগিতা চলে, এটি লাঘব করার জন্যই, এটি নিরসনের জন্যই কিন্তু লটারির মাধ্যমে সেই ভর্তির সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। সেভাবেই 10 বছর চলেছে। 2021 সালে এসে আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে আবার একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কেবলমাত্র প্রথম শ্রেণীতে নয়, একেবারে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ভর্তি করা হবে এবং তারপর থেকেই লটারির মাধ্যমেই এই ভালো ভালো স্কুলগুলোতে, বিশেষত শহর কেন্দ্রিক যে স্কুলগুলো, তথাকথিত ভালো স্কুলও বলা যেতে পারে, সেগুলোতে ভর্তি সম্পন্ন হতো। এবং আমরা দেখেছি যে এই প্রক্রিয়া অন্তপক্ষে যে অসুস্থ যে প্রতিযোগিতাটা ছিল, অর্থাৎ কোচিং মুখীনতা, ভর্তি গাইড নির্ভরতা এবং এবং এই কোমলমতি শিশুদের উপরে যে একটা মানসিক চাপ, এক ধরনের অসহনীয় যে একটা পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটির নিরসন হয়েছিল। শুধু এটি একটি মাত্র কারণ ছিল তা নয়, লটারির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে আরও কতগুলো কারণ ছিল। আপনি জানেন যে এর আগে, লটারি করার আগে এই স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য হতো এবং ভর্তি করাকে কেন্দ্র করে নানা রকম দুর্নীতি হতো। সেখানে প্রশাসনের সাথে জড়িত ব্যক্তি, গভর্নিং বডির সদস্য বা শিক্ষক বা এক ধরনের এজেন্ট, তারা টাকার বিনিময়ে শূন্য আসনে বা কৌশলে ভর্তি করাতো। তো দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য লটারিকে ভর্তির ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছিল। নতুন সরকার আসার পর সিদ্ধান্তটি বাতিল করে দিয়েছেন। শিক্ষামন্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই লটারি পদ্ধতি বাতিল করার ফলে শিক্ষার্থীদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে কিনা বা এই কোমলমতি শিক্ষার্থীদের উপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হবে কিনা, তিনি কিন্তু বলেছেন যে না, আমরা প্রশ্নপত্র সহজ সরল করব, আমরা এই ছোট ছোট শিক্ষার্থীদের কঠিন প্রশ্ন আমরা দিব না।
শিক্ষামন্ত্রীর কথাই বলি, তার কথাতেই আমি বলি তার জবাবটি। ক্লাস 1-এ আমরা নিউরোসার্জন বানানোর চেষ্টা করব না, এবং তিনি লটারি পদ্ধতিকে এটা জুয়ার সাথে তুলনা করেছেন যে শিক্ষা নিয়ে জুয়া হতে পারে না। তো তার এই কথাটি শুনলে হয়তো একটু ভালো মনে হতে পারে যে শিক্ষার সাথে জুয়ার আসলে সম্পর্ক তো নয়, কিন্তু তিনি লটারি পদ্ধতি বাতিল করে এই পরীক্ষা পদ্ধতির নামে যে পদ্ধতিটা চালু করলেন সেটি কতটা মানে বাস্তবমুখী বা সেটি কতটা নৈতিক। কারণ কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে এই সিদ্ধান্তটি কেবলমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, কারণ আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর সাথে শিক্ষার যে দর্শন, মূল্যবোধ, শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতিও কিন্তু নজরে নিতে হবে, হিসেবে নিতে হবে। আপনি জানেন গোটা বিশ্বজুড়ে এই ধরনের উদাহরণ খুব কম। পৃথিবীর অধিকাংশ দেশে, উন্নত দেশে তো বটেই, আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই ধরনের ভর্তি পরীক্ষা চালু নেই। সেখানে এই ধরনের মানে অতি প্রতিযোগিতামূলক যে ভর্তি পরীক্ষা সেটা নেই। এবং আপনারা জানেন যে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার যে মাধ্যমে যে মূল্যায়ন পদ্ধতি, এটাই কিন্তু আধুনিক যে প্যাডাগজি বা শিক্ষা দর্শন বা শিক্ষা বিজ্ঞানে এটির গুরুত্ব কিন্তু কমে আসছে। মূলত আমরা শিক্ষার্থীদের মেধা যাচাই করার জন্য তাদের যে লিখিত পরীক্ষা বা কোনো একটা শিক্ষাবর্ষ শেষ অথবা সেমিস্টার শেষে সাময়িক পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে প্রকৃত অর্থেই একজন শিক্ষার্থীদের মেধা যাচাই করা যায় না। এই মেধা যাচাই করতে হয় তার একটা আবার ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে তার শ্রেণীকক্ষে প্রতিদিন তার যে উন্নতি বা তার যে ক্রমান্নতি সেটি কিন্তু যাচাই করতে হয়। এই যাচাই করেন শিক্ষক, বিষয় শিক্ষক তার শ্রেণীকক্ষেই করবেন, এবং শ্রেণী শিক্ষক তার শ্রেণীকক্ষে সেটি করবেন। এই যে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে প্রান্তিক পরীক্ষা অথবা যেটি সামিটিভ এক্সামিনেশন বা সামিটিভ ইভ্যালুয়েশন, যেটাকে আমরা পাবলিক পরীক্ষা বলি, সেই পাবলিক পরীক্ষার গুরুত্ব কিন্তু শিক্ষা দর্শন থেকে আস্তে আস্তে কমে আসছে। কিন্তু আমরা কিন্তু সেই উল্টো পথের যাত্রী হিসেবে, উল্টো রথের যাত্রী হিসেবে সেই দর্শনটাকেই কিন্তু আমরা ফিরিয়ে আনছি। অর্থাৎ একজন শিক্ষার্থীর মেধা যাচাইয়ের জন্য আমরা কিন্তু পরীক্ষার উপরে নির্ভর করছি, এবং তাদেরকে কেবলমাত্র শিক্ষার্থী নয় পরীক্ষার্থী হিসেবেই তাদেরকে প্রস্তুত করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে এই আলোচনাটি এসেছিল যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা তারা প্রকৃত অর্থেই শিক্ষার্থী হচ্ছে নাকি কেবল পরীক্ষার্থী হচ্ছে। কারণ পরীক্ষা দিয়ে তারা আমরা দেখি যে A+ পাচ্ছে, গোল্ডেন A+ পাচ্ছে, কিন্তু এই যে A+ পেল তার সাথে তার যে A+ যে মানসম্মত শিক্ষা সেটি কিন্তু অর্জিত হচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তারা কিন্তু সেখানে 5 নম্বর, ইংরেজির মতো বিষয়ে 5 নম্বর, ন্যূনতম 5 নম্বর অর্জন করতে পারছে না। অধিকাংশ শিক্ষার্থী যারা গোল্ডেন A+ পেয়েছিল বা পেত তারাও কিন্তু সেটি পারেনি। অর্থাৎ আমরা একভাবে শিক্ষার্থীদের এক্সপেরিমেন্ট করেছি, একভাবে গিনিপিগের মতো বিভিন্ন সময় বিভিন্ন রকম শিক্ষা পদ্ধতি অথবা মূল্যায়ন পদ্ধতি বা পাঠ্যক্রম তাদের উপরে কিন্তু চাপিয়ে দিয়েছি। এই আমাদের স্বাধীনতার 55 বছরে আমাদের এত কিছু হয়েছে, বা আমরা অনেক বড় বড় কাজ করেছি, অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছি, কিন্তু শিক্ষার মতো এর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিতে পারিনি। এটি ক্ষেত্রে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু বাস্তবসম্মত একটু দীর্ঘমেয়াদী কোনো একটা পদ্ধতি বা একটা পথ বা পন্থা কিন্তু আবিষ্কার করতে পারি না। শিক্ষার মূল্যায়নের ক্ষেত্রে যেমন আছে, শিক্ষা কাঠামোর ক্ষেত্রে তো আরও বেশি অরাজকতা। কারণ জানেন আপনারা যে বাংলাদেশের অনেক সংখ্যক শিক্ষা কাঠামো বা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ধারা চালু আছে। আপনারা জানেন যে আমাদের সাধারণ শিক্ষা ধারা আছে, মাদ্রাসার শিক্ষা পদ্ধতি আছে, মাদ্রাসার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, ক্যাডেট ভিত্তিক শিক্ষা পদ্ধতি আছে, ইংলিশ মিডিয়াম ভিত্তিক যে উচ্চ বিত্তদের বিশেষ শিক্ষা পদ্ধতি আছে। শুধু তাই নয়, ইংলিশ ভার্সন, আমাদের শিক্ষাক্রম যে শিক্ষা বোর্ড সরকার ইংলিশ ভার্সনের শিক্ষা পদ্ধতি চালু করেছে, এবং এই পদ্ধতিগুলোর সাথে একের সাথে আরেকটা পদ্ধতির নানা রকম কিন্তু পার্থক্য আছে, বৈষম্য আছে। তাদের কারিকুলামের মধ্যে পার্থক্য আছে, তাদের পাঠদান পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা অভিন্ন যে মানসিকতা, একটা জাতীয় চেতনা বা একটা ঐক্য চেতনা বা দৃষ্টিভঙ্গি কিন্তু গড়ে উঠছে না।
এই কোটারিভুক্ত শিক্ষা পদ্ধতির মাধ্যমে কম্পার্টমেন্টাল যে শিক্ষা পদ্ধতির মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থীরা একেবারে ছোটবেলা থেকে তারা কিন্তু বিভিন্ন ভাগে বিভিন্ন মানসিক ধাঁচে বিভক্ত হয়ে যাচ্ছে, যে কারণে আপনারা দেখবেন যে আমাদের রাজনীতির ক্ষেত্রে বা আমাদের অর্থনীতির ক্ষেত্রে দেশের কোনো একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের নাগরিকরা কিন্তু একমত হতে পারে না। কোনো জাতীয় ঐক্যমত বা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা মতামত কিন্তু তারা জানাতে ব্যর্থ হচ্ছে। এই হচ্ছে আমাদের শিক্ষা কাঠামো বা শিক্ষা পদ্ধতির বড় দুর্বলতার জায়গা। হচ্ছে যে লটারি পদ্ধতি এটা জুয়া পদ্ধতি, এবং তার বিপরীতে যে পরীক্ষা পদ্ধতি সেটি হচ্ছে মেধা যাচাইয়ের পদ্ধতি। আসলে মেধা কি, মেধা নিয়েও কিন্তু তার সংজ্ঞা নিয়েও নানা রকম বক্তব্য আছে। মেধাবী শিক্ষার্থী আপনি কাকে বলবেন? প্রত্যেকটা শিশু তার জন্মের পর থেকে সে কিন্তু ইউনিক, কর্মদক্ষতা, তার চিন্তা ভাবনা এবং ছোটবেলা থেকেই সে কিন্তু আলাদা। কোনো শিশুকে অন্য কোনো শিশুর সাথে আসলে তুলনা করা যায় না। তাহলে প্রকৃত অর্থে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থায় এই প্রত্যেকটা শিশুর তার যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য এবং তার যে যোগ্যতা, তার যে দক্ষতা, সেটা যে পরিমাণে থাক না কেন সেটিকে কিন্তু মূল্য দেওয়া দরকার। একটি শিশুর দক্ষতা নানা দিক থেকে হতে পারে। তার যেমন ভাষিক দক্ষতা তার ভালো থাকতে পারে, কারো হয়তো যুক্তির দক্ষতা থাকতে পারে, কারো হয়তো শিল্প সাহিত্যের আঁকা আঁকির এ ধরনের সৃজনশীল দক্ষতা বেশি থাকতে পারে, কারো হয়তো বলার দক্ষতা থাকতে পারে। এই যে নানা দক্ষতা, এটিকেই কিন্তু আমলে নিতে হবে। অর্থাৎ মেধা এবং প্রবণতা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অতএব প্রবণতা ছাড়া মেধা কিন্তু যাচাই করা যায় না। আর মেধাবী আমরা কাকে বলবো? মেধাবী সাধারণত আমরা দেখি যে আমাদের সমাজে যারা সম্পদ বা সুযোগ পেয়েছে, যাদের বাবা মার সম্পদ আছে, টাকা কড়ি আছে, সন্তানকে ভালো একটি পরিবেশ দিতে পারেন, ভালো একটি স্কুলে পড়াতে পারেন, সেই মেধাবী। কিন্তু এই সংখ্যাটি কত? আমাদের অধিকাংশ জনগণই হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত বা একেবারে শ্রমজীবী মানুষ। তাদের সন্তানরা মেধাবী যদি না হয়, তারা যদি পরীক্ষায় ভালো না করে, তাহলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার কি তার অধিকার নেই? তার সেটি বরং এই পদ্ধতির মাধ্যমে, এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে একভাবে আমরা ওই সমস্ত শিক্ষার্থী বা অভিভাবকের উপর এক ধরনের বৈষম্য বা এক ধরনের পার্থক্য, এক ধরনের আমরা কিন্তু অক্ষমতা তাদের উপর চাপিয়ে দিচ্ছি। অতএব মেধাবী মানেই হচ্ছে এই মেধা বিকাশের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সরকারের। অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের তার যে যোগ্যতা, তার মেধা অনুযায়ী, তার জন্য তার প্রবণতা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তার জন্য যে সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া দরকার, সেটি হচ্ছে রাষ্ট্রের প্রথম কাজ। শিক্ষা দর্শনে এই কথাই কিন্তু বলা হয়। আমরা আরও কিছু কথা বলতে পারি যে মেধা এটি কিন্তু একটা বৈষম্যমূলক এবং বিভাজনমূলক একটা অভিধান। আমরা এটি আপেক্ষিক, কার চেয়ে কে মেধাবী, কিভাবে মেধাবী, এটা কিন্তু নিরূপণ করা খুব কঠিন। এবং এই মেধাবী অনেক সময় আরোপিত হয় যে আপনি বিসিএস পরীক্ষায় কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে আপনি ভালো একটি স্কোর পেলেন, এই আপনি মেধাবী, সেটি কিন্তু নয়। মেধাবী কেবলমাত্র একটি পরীক্ষায় বা পরীক্ষার মাধ্যমে সেটি কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। এটি মেধাবী, এটা কৃত্রিম ধারণা, এটি গুণগত একেবারে ধারণা নয়। ফলে এই যে মেধাবীর যে কথা বলা হচ্ছে, মেধার কথা বলা হচ্ছে, সেটি আসলে কতটা মেধা শেষ পর্যন্ত হয় সেটি আমাদের দেখার বিষয়। আমরা দেখেছি যে লটারি পদ্ধতির আগে ভর্তির ক্ষেত্রে ভর্তি বাণিজ্য চলতো, কোচিং বাণিজ্য চলতো, দুর্নীতি চলতো, স্বজনপ্রীতি চলতো এবং ডোনেশন প্রথা ছিল, এগুলো ছিল। এবং আপনারা জানেন যে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের প্রশ্ন ফাঁস করার ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের এক ধরনের যে ঐতিহ্য তৈরি হয়েছে, প্রশ্ন ফাঁসের যে এক ধরনের প্রবণতা আমরা দেখি, এই ভর্তির ক্ষেত্রে সেই প্রশ্ন যে ফাঁস হবে না সেটি গ্যারান্টি কোথায়? আমার মনে হয় যে এই যে সিদ্ধান্ত সরকার নিল, এটি আরও একটু ভেবে দেখা দরকার। আমি নিজেই শিক্ষক হিসেবে যেটা দেখেছি যে লটারি পদ্ধতিতে ভর্তি চালু করার পর থেকে একটি বিষয় হয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, যেগুলোকে আমরা ভালো স্কুল বলছি, যে সেখানে কিন্তু একটা মিক্সড অডিয়েন্স, অর্থাৎ মিক্সড একটা শিক্ষার্থী কিন্তু সেখানে প্রবেশ করেছে।
তাতে কি হয়েছে? একটা কম মেধাবী শিক্ষার্থী সে যখন সেখানে প্রবেশ করেছে বা তার নিম্ন বিত্তের পরিবার থেকে সেখানে যখন সে প্রবেশ করেছে, সে কিন্তু একটা পরিবেশ পেয়েছে। সে কিন্তু তার সুযোগ হয়েছে অন্য একটা সেক্টরের, অন্য তার চেয়ে অধিকতর সম্পদশালী বা সুযোগ সম্পন্ন শিক্ষার্থী বা সহপাঠীদের সাথে বসার, পড়বার, মেলামেশার, এবং এই প্রক্রিয়ায় এক ধরনের তার এটা শিখন কিন্তু তৈরি হয়েছে। এবং এইটি খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে যে আসলে আম, আহ, উম, মিলন বা মানুষের মধ্যে যে এক ধরনের সম্পর্ক তৈরি করা, এক ধরনের সংলাপ তৈরি করা, এক ধরনের বোঝাপড়া তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় যে লটারির মাধ্যমে পরীক্ষা পদ্ধতি না থাকার কারণে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটাও কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল। আরেকটা বিষয় যে আমাদের যে ভালো স্কুল বলি, আসলে ভালো স্কুল আসলে কি, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। ভালো স্কুল মানে আমরা ধরে নিই যে যেগুলোর আগে থেকেই নাম চলে এসেছে, অর্থাৎ ঢাকা শহরের কথা যদি বলি, যে ঢাকা শহরে রাজু বা আইডিয়াল স্কুল, মতিঝিল আইডিয়াল, অথবা ভিকারুন্নেসা, রেসিডেন্সিয়াল মডেল, এই যে স্কুলগুলোর কথা আমরা বলছি সেগুলোকে ভালো স্কুল বলে আমরা জানি। যেটি হয় যে মেধার মাধ্যমে ভর্তি পরীক্ষার মাধ্যমে যখন ভালো ছাত্রদের কেবলমাত্র বাছাই করে নেওয়া হয়, তখন আসলে ছাত্ররা ভালো থাকার কারণে তারা কিন্তু ফলাফলও ভালো করে। যেটি হয় যে এখানে ওই ফলাফল ভালো করার ক্ষেত্রে আমাদের যে ওই সমস্ত স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, তারা কিন্তু সেই ধরনের এফোর্ট দেন না। এবং এটি ভালো স্কুলগুলো অভিভাবকদের এক ধরনের অভিযোগ, একটা বড় ধরনের অভিযোগ, যে সেখানে শ্রেণীকক্ষে ভালো লেখাপড়া হয় না। নানা কারণে হয় না। প্রথমত হচ্ছে শ্রেণীকক্ষের যে পরিসর সেটা অনেক বেশি। 70 জন বা 120 জন, 100 জন মতো শিক্ষার্থী একই শ্রেণীকক্ষে তারা থাকে। অথচ ইউনেস্কো বলেছে যে 25 থেকে 30 জন শিক্ষার্থী থাকবে। কিন্তু এই যে একেবারে গাদা গাদা শিক্ষার্থীর একটি শ্রেণী পরিবেশে 35 মিনিটের যে ক্লাস, সেখানে ওই শিক্ষকের জন্য কতটা সম্ভব একটি মানসম্মত শিক্ষা প্রদান করা? স্বভাবতই যেটি হয় যে শিক্ষার্থীদের বিভিন্ন কোচিং সেন্টারে এবং প্রাইভেট টিউটরের কাছে, ওই একই স্কুলের হয়তো শিক্ষকের কাছে বিকেলে তাকে পড়তে হচ্ছে, এবং এটি অভিভাবকদের উপরে এক ধরনের অতিরিক্ত বেতন বা ফি চাপিয়ে বা অর্থ ব্যয়ে অতিরিক্ত বোঝা অভিভাবকদের উপরে চাপানো হচ্ছে বা চলছে। তো এই প্রক্রিয়ায় প্রকৃত অর্থে যে ভালো স্কুলগুলো যে ভালো ফলাফল করে, তার কৃতিত্ব ভালো স্কুল নয়, সেখানে শিক্ষার্থীদের অনেকটা মেধাগত অবস্থান এবং অভিভাবকদের যে প্রাইভেট এবং কোচিং নির্ভরতা, সেটি অনেকটা ভূমিকা পালন করে। এখন আমরা স্বল্প মেয়াদে হয়তো কথা বলছি যে এই যে ভর্তি, এই সংকট নিরসনের উপায় কী। আমার কাছে সুনির্দিষ্ট একটি ভাবনা আছে, সেটি হচ্ছে যে আমাদের সারা দেশে, বিশেষ করে শহরগুলোতে, রাজধানী সহ বিভাগীয় শহরে, এমনকি জেলা শহরে যে জনসংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে। ঢাকা শহরে আজকে থেকে 40 বছর আগে হয়তো 60 লক্ষ মানুষ ছিল, কিন্তু 40 বছর আগে যে স্কুলগুলো হয়েছে বা 45 বছর আগে বা ধরে নিলাম 50 বছর আগে, এর মধ্যে কিন্তু মানসম্মত স্কুল সেভাবে চাহিদা অনুযায়ী বাড়েনি, জনসংখ্যার অনুপাতে বাড়েনি। এবং এটির কারণেই ওই কিছু স্কুলে কিন্তু চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে অনেক স্কুল আছে বেসরকারি পর্যায়ে যে বিভিন্ন উদ্যোগে প্রতিষ্ঠিত অনেক স্কুলও কিন্তু আছে, ভালো স্কুল, এবং সেই স্কুলগুলোতে কিন্তু সেভাবে শিক্ষার্থীরা যায় না, অথবা অভিভাবকরা তাদের সন্তানদের সেই ধরনের স্কুলে ভর্তি করাতে বেশি উৎসাহিত নন। তো আমার প্রস্তাব হচ্ছে যে ঢাকা শহরের সহ বিভিন্ন বিভাগীয় শহরের প্রয়োজন অনুযায়ী নতুন মানসম্মত স্কুল দরকার, অথবা পুরাতন যে স্কুলগুলো আছে এখন সেগুলোকে 3 কোটি মানুষে পরিণত মানসম্পন্ন হয়েছে। হিসেবে তৈরি করা যায়, সেই প্রচেষ্টা হাতে নিতে হবে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে, যেটা জোন ভিত্তিক স্কুল ম্যাপিং করতে হবে এবং জোন ভিত্তিক স্কুল তৈরি করতে হবে। মোহাম্মদপুরে 5টা বা 7টা যদি ভালো স্কুল থাকে, তাহলে মোহাম্মদপুরের ওই শিক্ষার্থীরা কিন্তু কষ্ট করে তারা কিন্তু মতিঝিলে আসবে না। ধানমন্ডিতে যদি ভালো স্কুল থাকে, তারা কিন্তু উত্তরায় যাবে না। ফলে প্রত্যেকটা থানায়, বিভাগীয় শহরে, জেলা শহরে এরকম ভালো স্কুল উন্নীত করতে হবে, ভালো স্কুল তৈরি করতে হবে।
এবং ভালো মানে সব দিক থেকে ভালো। এই জন্য দরকার কিন্তু বিনিয়োগ। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের সরকার শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি আগ্রহী নন। আমরা এখনও আমাদের জাতীয় আয়ের 5 ভাগ কিন্তু বরাদ্দ করতে পারিনি। এই ভাগটা আমি যদি ভুল না করি 2 থেকে 2.5 ভাগের মধ্যে। কিন্তু জাতীয় আয়ের 5 ভাগ আমাদের মতো দেশগুলো শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করবার কথা। এটি কিন্তু আন্তর্জাতিক এক ধরনের সনদে বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করেছে। এই যে শিক্ষা ব্যয় এবং শিক্ষা ব্যয় খুব কম, যে ব্যয়টা হয় সেটি অনেকটা প্রশাসনিক ব্যয় হয়, অর্থাৎ শিক্ষকদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় সেটি বরাদ্দ হয়। কিন্তু শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এই ধরনের ব্যয়গুলো নেই বললেই চলে। ফলে সেই জায়গায় শিক্ষা ব্যয় আমাদের বাড়াতে হবে। আমি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ থিওডর শলস তিনি বলেছেন যে শিক্ষায় যে বিনিয়োগ করা হয় তা বহুগুণ হয়ে ফিরে আসে এবং সমাজ ও রাষ্ট্রে তা বহুতর ভূমিকা পালন করে। ফলে আমরা শিক্ষা ব্যয়টাকে অনেক সময় গুরুত্ব দেই না, এটাকে মনে করি যে এটি লাভ কি বা এটা কী হতে পারে। কিন্তু শিক্ষা ব্যয়টাই প্রকৃত ব্যয়। শেষ কথা, যে এর মাধ্যমে যে ভর্তি পদ্ধতি ছিল সেটি বাতিল করা হয়েছে। তখন কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ঠিক আছে আমরা সিদ্ধান্ত নিলাম, কিন্তু এটি নিয়ে আমরা দেখি কিভাবে আলোচনা হয় বা কারা কী মতামত দিচ্ছেন, আমরা সেটার উপর সিদ্ধান্ত নেব বা তখন দেখা যাবে, এরকম একটি ইঙ্গিত তিনি দিয়েছেন। অতএব এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয় যে এটি নিয়ে আরও চূড়ান্তভাবে রিথিঙ্ক করা দরকার, আর একটু ভাবা দরকার। এটি হতে পারে যে লটারির মাধ্যমে পরীক্ষা একেবারে তুলে না দিয়ে অন্ততপক্ষে প্রথম শ্রেণী বা কেজি, নার্সারি এই প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ স্কুল শুরুর সময়ে লটারির মাধ্যমে ভর্তির পদ্ধতিটা বা ভর্তির প্রক্রিয়াটি বহাল রাখা উচিত। কারণ একজন শিক্ষার্থী সে তো স্কুলে প্রথম ক্লাসই তাই শিখতে আসবে, সে কোথায় কোথায় শিখবে, কার কাছে শিখবে, এবং তার ভর্তি পরীক্ষা নিলে ওই যে কোচিং সেন্টারে সে যাবে, আর ভর্তি পরীক্ষার জন্য তাকে মুখস্থ করা হবে কিছু বিষয়। যদিও বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা হবে অন্যরকম, সাধারণ, খুব সহজ সরল, তারপরেও এটা কিন্তু এই কথায় সীমাবদ্ধ থাকবে না। এটি নিয়ে নানা রকম গাইড বই বের হবে, নানা রকম কোচিং সেন্টার, নানা রকম বিশেষজ্ঞ তৈরি হবে। অতএব আমরা ছাত্রদের কিন্তু চাই না চাই একটি ভর্তি যুদ্ধের মধ্যে আমরা কিন্তু তাদেরকে ঠেলে দেব। অতএব অন্তপক্ষে প্রথম ক্লাস, নার্সারি বা কেজি শ্রেণীতে লটারি পদ্ধতি ফিরিয়ে আনা হোক। অন্য ক্ষেত্রে হয়তো উপরের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু সেই পরীক্ষাটাও হতে হবে তাদের বয়স উপযোগী, তাদের জন্য উপযোগী, যেন মানসিক ভীতি বা চাপের সৃষ্টি না করে, অথবা এক ধরনের আরও কোনো উন্নত পদ্ধতি নেওয়া যায় কিনা সে ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে এর সাথে সংশ্লিষ্ট আরও যারা স্টেক হোল্ডার আছেন, যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, শিক্ষক আছেন, অভিভাবক আছেন, এবং অন্যান্য দেশে কী ধরনের পদ্ধতি চালু আছে, তার ভালো দিক কী, মন্দ দিক কী, এগুলো বিচার বিশ্লেষণ করে আরও অধিকতর ভালো সিদ্ধান্ত আসতে পারে সে প্রত্যাশা রাখছি। সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন।